ও শাহবাজ শরীফের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ পাকিস্তান। দর্শক, এই খবরটি অত্যন্ত স্বাভাবিক খবর কথা। কিংদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক হিসাব নিকেশ করে বলতে হয়, তবে রেফারেন্সটা নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াস আমার ধারণা তিনি শুনেছেন। আমি অপেক্ষা করছি তিনি আসলে এই বক্তব্যটা কিভাবে দিবেন। তো মোটা দাগে আপনারা জানেন যে আসিফ নজরুল ইসলামকে কেন্দ্র করে বা আমাদের উপদেষ্টা যিনি আছেন ফারুকীকে কেন্দ্র করে আমাদের অনলাইন কিং বনাম আমাদের অন্তর্বর্তী সরকার একটা কোল্ড ওয়ার চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের শাহবাজ শরীফের বৈঠক, দুই দ্বিপাক্ষিক বৈঠক, সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান বাংলাদেশের। একে আবার ইলিয়াস ভাই সত্যি কথা বলার জন্য তার পিছনে লোক লাগছে অনেক। চলুন এই বিষয়ে বিস্তারিত সবকিছু আমরা স্ক্রিন থেকে দেখে আসি, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুরু করা যাক, চলুন। ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ পাকিস্তান। দর্শক, এই খবরটি অত্যন্ত স্বাভাবিক খবর কথা। এটি কূটনীতিক রীতিনীতি। যখন নাকি কোনো সম্মেলনে এক দেশের সঙ্গে আরেক দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা হয়, সরকার প্রধানদের দেখা হয়, তখন এমন কথাটাই কিন্তু আসে। কিন্তু আমি নিশ্চিত যে শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক এবং এই বক্তব্যটা ভারতের কোনোভাবেই ভালো লাগবে না। ভারত সবসময় চায় যে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন থাকুক, কোনোভাবেই যাতে পাকিস্তানের সাথে যোগাযোগ না করুক। দরকারে যোগাযোগ তারা করবে তাদের মতন করে, তাদের স্বার্থে, কিন্তু বাংলাদেশ যুক্ত হবে এটা তারা চায় না। এইভাবে 15-16 বছর মোটামুটি পাকিস্তানকে বিচ্ছিন্ন রেখেছিল, বাংলাদেশ থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হয়েছিল। মাঝে মধ্যে একটু আম পাঠানো হতো, তারাও পাঠাইতো, এরকম টুকটাক কিছু। তারপরে বোধহয় নারী ক্রিকেটাররা গিয়েছিল, তাও শেখ হাসিনার মানে ঐকান্তিক চেষ্টায়। কিন্তু নর্মাল কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশে যে পাকিস্তানের দূতাবাস ছিল চরম নজরদারির মধ্যে ছিল, সেখানে কেউ যেতে পারতো না ভয়ের চোটে। কোনো ব্যবসায়ী বা কোনো সাংবাদিক বা অন্য কোনো নাগরিকরা যারাই যেত তাদের উপরেই নজরদারি রাখা হতো এবং তাদেরকে তুলে নেওয়া হতো। এমন কথা আছে, অনেক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। মোট কথা চরম একটা তিক্ত। কিন্তু পাকিস্তান সবসময় চাইতো যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। যাই হোক, এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আবার উন্মুক্ত হয়েছে। শুধু পাকিস্তান না, ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্য হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা, অর্থাৎ পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান সহ সব মালদ্বীপকে নিয়ে আবার একটি জোট গড়ে তোলা, এবং এই তার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন। এখন সেটা তো বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাওয়া। এই চাওয়াটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, কিন্তু সেই চাওয়া তো শেখ হাসিনার না, সেই চাওয়া নরেন্দ্র মোদীর না। সুতরাং এই যে সম্পর্ক জোরদার হচ্ছে, আর ভারত যে নানা ইস্যুতে পিছিয়ে যাচ্ছে, তাদের সেই একরোখা যে আওয়ামী লীগই লাগবে, তাদের শেখ হাসিনাকেই লাগবে, এটা ছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক হবে না। এই জায়গা থেকে তারা রীতিমতো একটা কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের সম্পর্ক রাখার যে কূটনৈতিক রীতিনীতি, সেই জায়গা থেকে সরে যাওয়ায় ভারত এখন মোটামুটি বলা যায় অনেকটাই বিচ্ছিন্ন। এখন পাকিস্তান তো বসে থাকবে না। পাকিস্তান একটা চরম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ এশিয়ার একটি দেশ, সুতরাং তারা এগিয়ে এসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও হাত বাড়িয়ে দিয়েছে। এবং এটা যে হাত বাড়ানোটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক। এটা নেপালের সাথেও যেমন হবে, ভুটানের সাথেও তেমন হবে, শ্রীলঙ্কার সাথেও তেমন হবে, ভারতের সাথেও হবে। কিন্তু ভারত এই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে দেখছে না বরাবর। তো খবরে বলা হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। D8 সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস 19শে ডিসেম্বর এই সফরে যান। যাক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্মেলনে আরো অনেকে আছেন, যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আছেন, আরো অনেকে আছেন। হয়তো অনেকের সাথে বৈঠক হবে। তবে পাকিস্তানের সাথে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে যে ভারসাম্য আনা, সেই ভারসাম্য আনার ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। একতরফা কোনো কূটনীতি আর চলবে না। সবার সাথে সমান মর্যাদার সাথে সমতার ভিত্তিতে
সম্পর্ক হবে। এটাই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের নীতি। দর্শক, সাংবাদিক ইলিয়াস ভাই এত আন্দোলন করছে অনলাইনে ফেজি সরকারের বিরুদ্ধে, আজ এই ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধেই কিছু গুটি কয়েক মানুষ ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে লেগে গেছে। বিস্তারিত চলুন রিপোর্টে, চলুন শুরু করা যাক ভিডিওটি। আসল কথা কি আর লাগছে কি জন্য জানেন? সত্য কথা বলে যে ইলিয়াস ভাই, এই জন্য লাগছে। আর কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে শুরু করা যাক ভিডিওটি। আমরা ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। অনলাইন কিংদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক হিসাব নিকেশ করে বলতে হয়, তবে রেফারেন্সটা নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াস, আমার ধারণা তিনি শুনেছেন। আমি অপেক্ষা করছি তিনি আসলে এই বক্তব্যটা কিভাবে দিবেন। তো মোটা দাগে আপনারা জানেন যে আসিফ নজরুল ইসলামকে কেন্দ্র করে বা আমাদের উপদেষ্টা যিনি আছেন ফারুকীকে কেন্দ্র করে আমাদের অনলাইন কিং বনাম আমাদের অন্তর্বর্তী সরকার একটা কোল্ড ওয়ার চলছে, যেখানে আমাদের উপদেষ্টারাও অনেকে কানেক্ট হয়ে গেছেন। সমন্বয়ক যারা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের, তাদের মধ্যে একটা বিভাজন দৃশ্যত আসছে। আর এই সকল কিছুর পেছনে মূল যারা খেলোয়াড় মোটা দাগে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। তবে এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসের ভূমিকাটা বড়। এর মাঝখানে আমাদের আরেকজন বাঘা অনলাইন কিং একসময় ছিলেন শাহেদ আলম, ইনফোটিউব যিনি কথা বলেন। তো শাহেদ আলমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মোটামুটি তার 14 জেনারেশন ওয়াশ করে দিয়েছেন, তার ব্যক্তি জীবনকেও একদম সামনে নিয়ে আসছেন। তো এই যে কোনো অবস্থা, তখন শাহেদ আলম একটা ছবি প্রকাশ করেছেন যে গেল কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে তারা একত্রে বসেছিলেন। সেখানে শাহেদ আলমের পাশাপাশি কানক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারি সহ আরও যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন, সম্ভবত পিনাকি ভট্টাচার্য ছিলেন কিনা আমি জানি না, যাই হোক। তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন, তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে একটা আলোচনা হয়েছিল। তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি, তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে। তবে শাহেদ আলমের বক্তব্য, তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট করবেন, এরকমই প্রশ্নটা ছিল। ইলিয়াসের বক্তব্য হচ্ছে বিএনপিকে নয়, জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান। তো শাহেদ আলমের একটা বক্তব্য ছিল পাইক্কা বীজ মানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে, যে পাকিস্তানের নারীরা কত সুন্দর, বাংলাদেশের তারা আসলে কেমন, অথবা পাকিস্তানে ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন, জনগণকে বলে থাকেন যে পাকিস্তান যান। আবার চিকিৎসার বেলায়ও তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন, সাজেস্ট করেন। এছাড়াও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থান। তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায় তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন। কিন্তু সাংবাদিক শাহেদ আলমের বক্তব্য যে বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে সাংবাদিক ইলিয়াস পাকিস্তান পন্থী, আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান। আর এজন্য তিনি ইদানিং সময় বিএনপিকে নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শামা ওবায়েদ থেকে শুরু করে আরও অনেককে নিয়ে বক্তব্য দিচ্ছেন। তো এর মাঝখানে তো আমরা দেখলাম তিনি আবার জামাতের এক নেতাকে নিয়েও বক্তব্য দিয়েছিলেন, কি জানেন, ডক্টর তাহিরি সম্ভবত। তো জামাতের অনুসারীরা আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে। যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহিরি যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই, তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্যগুলো সামনে আসছে, অনলাইন কিংদের মধ্যে নানান বিভাজন চলে আসছে। শাহেদ আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোড়, ব্যক্তি জীবন তিনি সামনে নিয়ে আসছেন। সাংবাদিক ইলিয়াস আবার পরের ভিডিওতে শাহেদ আলমরে আবার সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করছেন। এর আগেও ইস্কন ইস্যুতেও কিন্তু শাহেদ আলম বরাম সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা লড়াই চলছিল। তবে জনমত কোন দিকে আছে? জনমতে সাংবাদিক শাহেদ আলমের যেই কন্টেন্ট, সেইটার নিচে যে পরিমাণ গালি দোয়া দুরুস বাঙালি করছে, বিপরীতে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর এখানে আইসা সবাই পজিটিভ বক্তব্য দিয়েছে। এখন হতে পারে এটা একে অন্যকে ব্যক্তিগত পর্যায়ে একটা আক্রোশ থেকে বক্তব্য দিচ্ছেন, তবে তাদের মতন মানুষটা নিশ্চয়ই এরকম আবেগী সিদ্ধান্তে গিয়ে এখনও কাজ করেন না। শাহেদ আলম নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এত বড় একটা কথা তিনি লাইভে এসে কন্টেন্ট আকারে এটা বলতে পারেন না। তো এখানে কিছু রহস্য তো থেকেই যায় যে আসলে কি সাংবাদিক ইলিয়াস আপনার জামাতকে ক্ষমতায় আনতে চায় বিএনপিকে হটিয়ে। আবার ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে তার যে বক্তব্য, নানান বক্তব্যগুলোকে এখানে শাহেদ আলম তুলে ধরেছেন। এখন সাংবাদিক ইলিয়াসও তো তার পরের ভিডিওতে এটা নিয়ে অবশ্যই তিনি উত্তর দিবেন। দেখা যাক কোন দিকে যায়। একদিকে আবার অলরেডি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে শামাপন্থীরা ঝাড়ুটারু নিয়ে মিছিল করেছেন, মানে এখন একটা পাল্টাপাল্টি অবস্থান চলছে আর কি। তো অপেক্ষায় আছি। আপনারা কি মনে করেন, সাংবাদিক ইলিয়াস জামাতের পক্ষে অবস্থান নিয়েছেন, বা যদি নেন সেটা কি ভালো হবে নাকি বিএনপির পক্ষে অবস্থান নিলে ভালো হবে? প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভালো হোক এটাই কামনা করি সবসময়। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনারা কে কে চান বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আবার ভালো হোক আগের মতো? ইন্ডিয়ার সাথে আমাদের কেমন সম্পর্ক হবে এটা আপনারা বলে দেবেন। এদিকে আমাদের ইলিয়াস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ইলিয়াস ভাই যেন সবসময় হক কথা বলতে পারে। সত্যের সাথে থাকুন, সত্যের পথেই পথ চলুন। আল্লাহ হাফেজ।